সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি সৌমিক আহমেদ, চৌধুরী সিপিএ ট্যাক্স অ্যান্ড বিজনেস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য বিভিন্ন ট্যাক্স সুবিধা এবং সমস্যা, নানান বিষয় নিয়ে আমরা আলাপ করে থাকি। তো আমাদের সঙ্গে আজকে এখানে অতিথি হিসেবে আছেন চৌধুরী সিপিএ স্বয়ং। এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে এই এপিসোডে আমি আপনাকে এটাই জানতে চাবো যে রিটার্নের জটিলতাটা কি, কিভাবে এই জটিলতা নিরসনে কাজ করবেন। জটিলতা যদি বলতে হয় তাহলে জটিলতার প্রথম কারণ হচ্ছে যে যদি ডকুমেন্টেশনে যদি ভুল থাকে, অর্থাৎ যারা W2 নিয়ে আসলো তাদের W2 যদি কোনো একটা কোম্পানি থেকে W2 নিয়েছে তখন দেখা যাবে যে আদৌ W2টা IRS এর কাছে যায় নাই, সেটা 1 নম্বর জটিলতা। আর 2 নম্বর জটিলতা হচ্ছে যে অনেক সময় W2 নিয়ে আসছেন, আপনি ট্যাক্স ফাইল করেছেন, কিন্তু আপনার এই যে ট্যাক্স ফাইলের মধ্যে W2-র মধ্যে যে উইথহোল্ডিং দেখানো হয়েছে, ট্যাক্সের যেটা ফাইল করা হয়েছে সেটার সাথে IRS এর রেকর্ডের মিল নাই, সেটা 2 নম্বর জটিলতা। আবার 3 নম্বর জটিলতা হচ্ছে যে আবার আপনার ছেলে মেয়েদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মিসম্যাচ। 4 নম্বর জটিলতা হচ্ছে যে আপনার ছেলে মেয়ে অথবা আপনার ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকে আপনি ক্লেম করলেন, কিন্তু দেখা গেলো যে তাদেরকে অন্য আরেকজন ক্লেম করে ফেলেছে। 5 নম্বর জটিলতা হচ্ছে যে আপনি হয়তো আপনার ট্যাক্স রিটার্ন ফাইল করতে গিয়ে দেখলেন যে আপনার ছেলে অথবা মেয়ে অলরেডি তারা ট্যাক্স ফাইল করে ফেলেছে। সুতরাং এই সমস্ত জটিলতা থেকে মুক্তির জন্য প্রথমেই আপনার চিন্তা করতে হবে যে অ্যাজ এ ফ্যামিলি আপনি সবার সাথে আলাপ করবেন, বলে যে এই গত বছর তো আমরা একসাথে ট্যাক্স ফাইল করেছি, এখন কি একসাথে ট্যাক্স ফাইল করবো কিনা। অথবা তারা যদি কোনো, অনেক সময় দেখা যায় যে বাচ্চারা স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা একবার নিজেরা ট্যাক্স ফাইল করে ফেলে, এটা দোষের কিছু না। কিন্তু তাদের মা বাবার সাথে যখন তারা এতদিন পর্যন্ত ছিল, দেখা যায় যে তারা কলেজে যাওয়ার ফলে তারা যে এডুকেশন ক্রেডিটটা পায় সেটা তাদের সামান্য ইনকাম করে, তখন এডুকেশন ক্রেডিটটা তারা মিস করে। সেই জন্য তাদের বাবাদের সাথে যদি, মা বাবার সাথে যদি ট্যাক্স ফাইল করে, তখন দেখা গেলো এটা একটা তাদের ফ্যামিলির জন্য একটা বড় ধরনের একটা উইনফুল হতে পারে, প্রায় $2500 ট্যাক্স ক্রেডিট অথবা এডুকেশন ক্রেডিট। 2 ধরনের এডুকেশন ক্রেডিট আছে, এটা আপনারা সবাই জানেন, যে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট এবং লাইফ টার্ম লার্নিং ক্রেডিট। তো এই ক্রেডিটগুলো কিন্তু খুবই ট্যাক্স পেয়ারদের জন্য খুবই সহায়ক, সেই জন্য বলছি। আরেকটা বিড়ম্বনা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে আপনি ট্যাক্স ফাইল করেছেন, কিন্তু আপনার কোনো একটা ডিপেন্ডেন্টের সাথে আইডির সাথে মিলছে না, অথবা আপনার আইডি ডিপেন্ডেন্টের আইডিটা চুরি হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী একটা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। তো এটা যদি হয় তাহলে এটার জন্য করতে হবে, এখন IRS বলে যে আমরা যদি তোমাকে চিনতে না পারি তাহলে তুমি ইলেকট্রনিক ট্যাক্স ফাইলিংটা করতে পারছো না। এটা একটা, তার মানে আমরা যে সচরাচর ট্যাক্স ফাইলিংটা করি আমরা ইলেকট্রনিক্যালি করি। এখন যদি কারো আইডি চুরি হয়ে যায়, এটা সেটেল না হওয়া পর্যন্ত ইলেকট্রনিক আইডিটা ফাইল করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা করি, IRS যেটা রিকমেন্ড করে সেটা হচ্ছে যে আইডি মি, অর্থাৎ IRS এর কাছে পরিচয় দেওয়া যে আমার নাম মিস্টার এক্স, মিস্টার ওয়াই, আমার জন্ম এত, আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা, আমি গত বছর এইভাবে ট্যাক্স ফাইল করেছি। সেই সমস্ত জিনিসগুলো দিয়ে আইডি মি একটা আইডি তৈরি করে IRS এর সাথে সংযুক্ত হতে হয়, এবং তারা সেই একটা প্রতি বছর আপনাকে একটা কোড নাম্বার দিবে ট্যাক্স ফাইলের জন্য। তার মানে বুঝতে পারবে যে তারা এই ব্যক্তি যার ছবি আমরা দেখেছি IRS ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, সেই লোকটাই ট্যাক্স ফাইল করতেছে। সুতরাং এই আইডি মি তৈরি করার জন্য কিন্তু বেশ একটু কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। সেই জন্য অনেক সময় দেখা যায় যে অনেকেই বাসা থেকে করতে পারে না, তখন আমাদের অফিসে আসেন, আমরা তাদেরকে হেল্প করি। তারা যেহেতু এটা একটা বড় ধরনের যন্ত্রণা, নাইলে কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর তাদের এই ট্যাক্স ফাইলটা ইনকমপ্লিট অথবা আনপোস্টেবল রয়ে যায়, এটা পোস্ট হয় না। আর একটা জিনিস যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে যে গত অনুষ্ঠানে যেটা বলেছিলাম যে অনেক সময় মিসম্যাচ যদি হয়, IRS করে কি, তখন এই রিটার্নগুলা আনপোস্টেবল অবস্থায় এক জায়গায় রেখে দেয়, তার মানে এটা পোস্ট করতে পারতেছে না। তখন তারা বলে যে তোমাকে 6 মাস পরে, 2 মাস পরে আমরা জানাবো, 3 সপ্তাহ বাদে জানাবো, এইভাবে একটা সময় নিতে থাকে। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা একজন ট্যাক্স প্রিপেয়ারার যিনি আপনাকে হেল্প করেছেন তার কাছে যাবেন, একজন CPA-র অফিসে যাবেন, একজন এনরোল এজেন্টের অফিসে যাবেন, গিয়ে তাদেরকে সমস্যাটার কথা বলবেন। তারা IRS-এর সাথে কথা বলে এটার
কোন বিষয়ে জিনিসটা আটকে আছে, কেন সেটা আটকে জানতে গেল, কেন কিভাবে আটকে কি গেল। করা যায়। এটা যদি একটা সময় পেরিয়ে যায়, মনে করেন 1 বছর হয়ে গেল, আপনি তবু পেলেন না, তখন তারা করে কি, এটাকে রেফারেল সিস্টেমে একটা ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট সার্ভিস আছে, ওই ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট সার্ভিসে এই জিনিসটা পাঠিয়ে দেয়। এবং এখন ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট সার্ভিসে আপনি নিজেও কথা বলতে পারেন, আবার অনেক সময় আপনার ট্যাক্স পেয়ার প্রিপেয়ারার যিনি আছেন, সিপিএ যিনি আছেন, তাকেও দায়িত্ব দিতে পারেন। তারা তাদের সাথে কথা বলে একটা রফা দফা করতে পারে যে কি কারণে তাদের ট্যাক্স রিটার্নটা আসলো না অথবা প্রসেস হচ্ছে না। ফাইলিং প্রসেসিংটা কিভাবে একজন ক্লায়েন্ট শুরু করবেন? অনেকের জটিলতার মধ্যে একটা জিনিস আসে, তাদের একটা অডিট হচ্ছে, তারা ট্যাক্স ফাইল করার পরে দেখা গেলো যে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে একটা চিঠি পেলো যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর অডিট। তার মানে ওরা অডিটটা করবে আপনার ট্যাক্স রিটার্নের। যে মনে করেন আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে, আপনি ক্যামেরাম্যান হিসেবে, আপনি একজন ফটোগ্রাফার, সাংবাদিক হিসেবে একটা ট্যাক্স ফাইল করেছেন, এখন আপনার বিভিন্ন খরচ এবং ইনকামের যে ডকুমেন্টেশন আপনি দিয়েছেন সেটা তারা স্যাটিসফাইড না। তারা অথবা এমনও হতে পারে যে র্যান্ডমলি আপনি সিলেক্টেড হয়েছেন এবং সেই জন্য আপনাকে ডাকা হয়েছে অথবা আপনাকে বলা হয়েছে যে আপনি এই জিনিসগুলো পাঠান। এটাকে বলা হয় করসপন্ডেন্ট অডিট, করসপন্ডেন্স অডিট। এটা দেওয়ার পরে আপনি ব্যাখ্যা সহ যদি আপনার এগুলা উত্তরটা দিতে পারেন, তখন তারা যদি স্যাটিসফাইড হয় তাহলে আপনার ট্যাক্স রিটার্নটা রিলিজড হয়ে গেল। আর যদি তারা মনে করে যে এর চেয়ে আরও একটু উঁচু স্থানে যেতে হবে, তখন তারা বলে যে ডেস্ক অডিট। তখন তারা তাদের একজন অডিটরকে বলে যে তুমি যাইয়া তাদের একজন সিপিএর সাথে সাক্ষাৎ করো এবং এটা ফয়সালা করে ফেলো। এটাও একটা অডিট। আর যদি না হয়, তারা পুরোদস্তুর যদি অডিট করতে হয়, তারা আরও সময় নিয়ে চিঠি পাঠাবে। সুতরাং চিঠি পাঠালেও এতে ভয়ের কিছু নাই আপনাদের জন্য। সিপিএরা এক্ষেত্রে আমরা দেখেছি আমাদের কমিউনিটিতে অনেকে আইআরএস এর চিঠি পাওয়া মানে তারা ঘাবড়ে যান। কজ যদি আমরা দেখিয়ে দিতে পারি এবং তাদেরকে বলতে পারি যে এই কারণে আমরা এই কারণে আমাদের ট্যাক্স ফাইলটা হয়েছে এবং এটা রিজনেবল এবং এই সমস্ত জিনিসগুলো আমরা তোমাদের আইনে আছে, এই জন্য আমরা ট্যাক্স ফাইলটা করেছি, কোনো কারণে আমি করতেই পারলাম না ফাইল, সুন্দর প্রশ্ন। সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট কি করবেন আপনারা? সুন্দর প্রশ্ন। আপনি যদি ট্যাক্স ফাইল করতে না পারেন, আপনাকে দেওয়া হয়েছে অটোমেটিক এক্সটেনশন 6 মান্থস। তার মানে আপনি আজকে মনে করেন এপ্রিলের 15 তারিখ যদি আপনি করতে না পারেন, অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন যদি আপনি এক্সটেনশনটা ফাইল করেন। এক্সটেনশন নেওয়া মানে আপনি 6 মাসের আপনাকে জামিন দেওয়া হলো অথবা আপনাকে ফাইল করার সময় দেওয়া হলো। এটা 6 মাসটা হচ্ছে যে পার্সোনাল ট্যাক্স রিটার্নের জন্য, এবং সেই ক্ষেত্রে ব্যবসার জন্যও আবার 6 মাস। আপনার এলএলসি, এস কর্পোরেশন, রেগুলার কর্পোরেশন, পার্টনারশিপ সবগুলোর জন্য টাইম চাইতে পারেন। সুতরাং যখনই দেখবেন যে আপনি ট্যাক্স ফাইল করতে পারছেন না, আমরা দেখি অনেকেই আমাদের কাছে আসেন যে গত 3 বছর 4 বছর ট্যাক্স ফাইল করে নাই কেন? যে বড় যে আমি ভয় লাগছিল আমার যদি অনেক টাকা ট্যাক্স দিতে হয়। ওইটা কিন্তু একটা ভুল স্ট্র্যাটেজি। এটা ভয় লাগলেও আইআরএস কিন্তু দেখে যে আপনি প্রতি 10 বছর ট্যাক্স ফাইল করেছেন, লাস্টে 5 বছর ট্যাক্স ফাইল করেন নাই কেন, ওরা চিঠি দেবে। আর যদি আপনি দুনিয়া থেকে চলে যান তাহলে অন্য কথা, কিন্তু ওরা দেখে যে না, ওরা সব কিছু অ্যাক্টিভ, তার সব কিছু অ্যাক্টিভ, সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টিভ, তার লাইফ স্ট্যান্ডার্ড, লাইফ টাইম সব অ্যাক্টিভ, তাহলে ট্যাক্স ফাইল করলো না কেন? তখন আপনাকে একটা চিঠি পাঠাবে, ইউ হ্যাভ নট ফাইলড ইউর ট্যাক্স রিটার্ন। এখন যদি আপনি W2-র জন্য যদি হয়, তখন আইআরএস করবে কি, আইআরএসের কাছে W2 আছে, তাদের আইআরএস সেই অনুযায়ী আপনার ট্যাক্স ফাইলটা তারা নিজেরাই করে দিয়ে আপনাকে বলবে যে তোমার ট্যাক্স ফাইল আমরা করে দিয়েছি এবং তোমার পাওনা এত, এটা বলে দেবে। আর যদি যাদের সেলফ এমপ্লয়েড ইনকাম আছে, তাদেরটাও তারা কোনো রকম ডিডাকশন না দিয়ে সেটা টোটাল ইনকামের উপরে একটা ট্যাক্স অ্যামাউন্ট বসিয়ে দিয়ে আপনাকে একটা চিঠি দেবে যে তোমার লায়াবিলিটি এত টাকা, সুতরাং এটা পে করো। চৌধুরী সিপিএ ট্যাক্স অ্যান্ড বিজনেস অনুষ্ঠানের মাধ্যমে আমরা এভাবেই দর্শকদের সচেতন করতে চাই, যাতে তারা ভয় না পান, যাতে তারা আপনাদের মতো প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নিজের সমস্যা সমাধান করতে পারেন। তো এই যে লো ইনকাম যারা আমাদের কমিউনিটিতে আছেন ইউএসএতে, তারা কিভাবে বুঝবেন কিংবা কিভাবে তাদের সর্বোচ্চ বেনিফিটটা তারা নিতে পারেন? হ্যাঁ, আমরা লো ইনকাম বলতে বুঝি যে একজন সিঙ্গেল পার্সন, তার অন্য কিছু নাই, তার যদি $15,000-16,000 যদি ইনকাম হয়, আমরা মনে করি যে সে লো ইনকাম। আর যদি একজন দুজন ফ্যামিলির, যদি 2টা বাচ্চা সহ যদি তারা 2জন ফ্যামিলি যদি থাকে, 2জনের ফ্যামিলি, তারা যদি 30-32 হাজার টাকা ডলার ইনকাম করে, তারাও এক ধরনের লো ইনকাম। আর যদি বাচ্চা টাচ্চা থাকে,
তাইলে মোটামুটি 50,000 60,000 পর্যন্ত লো ইনকামের মধ্যে ধরতে পারি আমরা, যেটাতে আমেরিকান যে স্ট্যান্ডার্ড সেটার পভার্টি লেভেলের যদি 125% পর্যন্ত নিচে থাকে তাদেরকে আমরা লো ইনকাম বলি। এগুলোর গাইডলাইন আছে, গাইডলাইন দেখে বলা যাবে লো ইনকাম কিনা। এই মেজারের সহজ পদ্ধতি কি তারা ওয়েবসাইটের মাধ্যমে জানবে? ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারে, অথবা তারা রাইট ওয়ে তারা একজন সিপিএর কাছে দেখা করতে পারে, অথবা একজন ট্যাক্স প্রিপেয়ারার যিনি প্রিপেয়ার করেন যে আমার ইনকাম লেভেলটা এরকম, আমি কিরকম সহায়তা পেতে পারি। খরচের যে কিছু বিষয় থাকে যেগুলো সংরক্ষণ করে আমরা সিপিএর কাছে নিয়ে আসি বছর শেষে, সেগুলো একটা আছে যে কাগজি ডকুমেন্ট হয়তো আমাদের কাছে থাকলো, আর যেগুলো অনলাইনে আছে, অনেকে হয়তো আমাদের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি যারা যুক্তরাষ্ট্রে থাকেন তারা হয়তো অনলাইনে এগুলো সংরক্ষণ করতে পারেন না, কিভাবে এটা বের করতে হবে সেটা জানেন না। সেক্ষেত্রে সিপিএ হিসেবে আপনারা কিভাবে তাদের হেল্প করে থাকেন? খরচের ব্যাপারে যেটা হচ্ছে যে আপনি দুই ধরনের জিনিস হচ্ছে, এখানে যদি আপনি যদি সেলফ এমপ্লয়েড হন তখন তাদের তো খরচগুলো তাদেরই মেনটেন করতে হবে, আইআরএসও মেনটেন করবে না, সিপিও মেনটেন করবে না, যার খরচ সে মেনটেন করবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি খরচগুলো সব একটা সেন্ট্রালাইজড ওয়েতে খরচ করবেন। একটা ক্রেডিট কার্ড ইউজ করবেন। আপনি যদি একটা ব্যবসায়ী হন, আপনি ক্রেডিট কার্ড একটা আমেরিকান এক্সপ্রেস ইউজ করবেন, এটা বছরের শেষে ক্যাটাগরি ওয়াইজ আপনার হিসাবটা চলে আসে, তেল কত কিনলেন, গ্রোসারি কত কিনলেন, অন্যান্য জিনিস কত কিনলেন। এখন ট্যাক্স ফাইলের সময় যখন আপনি ওই ডকুমেন্টটা নিয়ে যান, একটা পেজ সামারি এক্সপেন্সেস নিয়ে যান, তখন আমরা বুঝতে পারি যে কোনটার জন্য কি হলো, তখন আপনিই বলতে পারেন। এখন আইআরএসকে দিলেও তারাও বুঝতে পারবে যে এটা এই ক্যাটাগরির। আপনি যদি দেখেন যে বিজনেস সার্ভিসেস, তার মানে এটা বিজনেস রিলেটেড। আর এমনি নর্মাল যারা সেলফ এমপ্লয়েড না, তাদের জন্য হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা আইটেমাইজ ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হচ্ছে যে আপনার একটা থোক নাম্বার, যেটা আইআরএস বলছে যে এর বাইরে যদি হয়, এর ভিতরে যদি তোমার ডিডাকশন নিতে চাও, তাহলে কোনো কোয়েশ্চেন তোমাকে আস্ক করা হবে না। চৌধুরী সিপিএ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাঙালি মালিকানাধীন একটি সুপ্রতিষ্ঠিত সিপিএ ফার্ম। আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে লোকাল ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনায় ট্যাক্স অডিট কনসাল্টিং দিয়ে সেবা করে যাচ্ছি। আমি সারোয়ার চৌধুরী সিপিএ গত 20 বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি অডিট, ট্যাক্স এবং কনসাল্টিং এর ব্যাপারে। আন্তর্জাতিক ব্যবসা এবং দেশীয় ব্যবসা প্রতিষ্ঠার কল্পে যারা কোনো পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 7409 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ 7184290011। চৌধুরী সিপিএ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাঙালি মালিকানাধীন একটি সুপ্রতিষ্ঠিত সিপিএ ফার্ম। আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে লোকাল ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনায় ট্যাক্স অডিট কনসাল্টিং দিয়ে সেবা করে যাচ্ছি। আমি সারোয়ার চৌধুরী সিপিএ গত 20 বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি অডিট, ট্যাক্স এবং কনসাল্টিং এর ব্যাপারে। আন্তর্জাতিক ব্যবসা এবং দেশীয় ব্যবসা প্রতিষ্ঠার কল্পে যারা কোনো পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 7409 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ 7184290011। এখন মনে করেন যে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে $31,500, আর আপনি আইটেম ওয়াইজ করে আপনার স্টেট ট্যাক্স, আপনার মর্টগেজ ইন্টারেস্ট, আপনার ডোনেশন সব কিছু মিলিয়ে আপনার হয়ে গেল $31,700। এখন দেখা যায় যে অনেক ট্যাক্স পেয়ার মনে করে যে ধরো $2,200 জন্য আবার যদি আইআরএস যদি কোয়েশ্চেন করে, তার চেয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশনটাই নেই। স্ট্যান্ডার্ড ডিডাকশন মাত্র $31,500। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনার ট্যাক্স প্রিপেয়ারার যিনি আপনাকে অ্যাডভাইস যে করছেন, সে ভালো করে বলতে পারবেন, দেখবে যে আপনি যেটা ডকুমেন্টেশন দিচ্ছেন এটা কতটুকু জাস্টিফাইবল। অনেকে অনেক কিছু বলে যে ভাই মসজিদে যাই, অনেক সময় টাকা দিই, কিন্তু আপনার দিতে হবে যে এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে দেখাতে হবে যে আপনি হাউ ইউর অর্গানাইজেশন হু ইজ অ্যাকসেপ্টিং দ্য মানি ইজ কোয়ালিফাইড টু রিসিভ দি ডোনেশন। বাংলাদেশি কমিউনিটিতে যেমন এখন গ্রোন আপ কমিটি নিউ ইয়র্কে অনেকে মসজিদে দান করে থাকেন, তো এই চ্যারিটিটা কিভাবে তারা ট্যাক্স ফাইলে শো করতে পারবে? ট্যাক্স ফাইলে শো করতে পারে যেটা, কারণ এটা আইটেমাইজ ডিডাকশন যারা করেন তারা আইটেমাইজ ডিডাকশনের মধ্যে একটা সেকশন আছে যেটাতে আপনি ক্যাশ ডোনেশন, অন্যান্য দ্রব্য ডোনেশন, কাপড় চোপড় ডোনেশন, ফার্নিচার ডোনেশন, গাড়ি ডোনেশন সব কিছু দেখাতে পারেন। সেটা হচ্ছে এখন যারা এখানে হাই ইনকাম পার্সন আছে তাদের অনেক সময় দেখা যায় যে আইটেমাইজ ডিডাকশন অনেকগুলো আছে, স্টেট ট্যাক্স আছে, তারপরে মর্টগেজ ইন্টারেস্ট আছে, তারপরে যদি ডোনেশনটাও যদি অ্যাড হয় তাহলে তাদের ডিডাকশনের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তারা দেখা যায় যে অনেক সময় $10-20,000 ট্যাক্স বেনিফিট করতে পারলো। সেটা ভালো একটা ট্যাক্স প্ল্যানিং, বিশেষ করে যারা হাই ইনকাম পার্সন যারা আছেন। অনেক ক্ষেত্রে দেখা গেল ডিপেন্ডেন্ট থাকার পরেও বেনিফিট আসছে না, কিংবা নানা রকম জটিলতা তৈরি হয়। যেটা বললাম যে ডিপেন্ডেন্ট অনেক সময় দেখা গেল যে
আপনি হয়তো কোনো এক জায়গায় হয়তো আপনার ট্যাক্স সংক্রান্ত বিষয়ে যখন আপনি ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, অথবা আপনি অন্য কোনো কারণে একটা আপনার ডিপেন্ডেন্টের আইডেন্টিটি থেফট হওয়ার সম্ভাবনা ছিল এবং হয়ে গেছে, তখন আপনি কী করবেন? তখন এটা যদি হয় তাহলে আপনার ট্যাক্স প্রসেসটা বিলম্বিত হবে। আপনারটা যেমন আপনার ট্যাক্স যেমন বিলম্বিত হতে পারে আইডেন্টিটি থেফটের জন্য, আপনার ডিপেন্ডেন্টের কারণেও আপনার এটা হইতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে আপনার আইডি এটা সংরক্ষিত ছিল কিনা সবসময় আপনার কাছে, এবং এটা সেফ ছিল কিনা। এই ব্যাপারে যদি হয় তাহলে আইআরএস এর সাথে যোগাযোগ করতে হবে। আইডি থেফটের এবং আইডি মিসম্যাচ এটার জন্য প্রসেস যেটা আছে সেটা ফলো করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা দেখা যাচ্ছে যে বাবা হয়তো বড় ছেলের সঙ্গে থাকলেন 1 বছর, ছোট ছেলের সঙ্গে থাকলেন 1 বছর, এই ধরনের একটা প্যারেন্টসরা ঘুরে ফিরে এর সঙ্গে ট্যাক্স করে থাকেন ছেলে মেয়েদের সঙ্গে। সেক্ষেত্রে কি এই ধরনের আইডেন্টিটি ঝামেলা হয় কিনা, কিংবা কিভাবে কি করণীয়? না, আইডেন্টিটি ঝামেলা হওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই। আইডেন্টিটি ঝামেলা হয় যদি কোনো প্যারেন্ট যদি জানে যে, কোনো ট্যাক্স পেয়ার যদি জানে যে উনি আমার মা অথবা আমার বাবা, ওনাকে আমার আরেক ভাই অথবা বোন ক্লেম করে বসে আছে, তখন আপনিও যদি ক্লেম করেন তখন দেখা যাবে যে আইআরএস একটাকে ডিনাই করবে আর একটাকে হয়তো অ্যাপ্রুভ করে দিল। তখন আপনাকে এটাকে হয়তো ওনাকে হয়তো ডিলিট করে দিতে হবে, নাইলে কোনো এটা যদি কোনো বোঝাপড়ার মধ্যে না হয় তখন আপনাকে ক্লেম করতে হবে, আবার প্রমাণ করতে হবে যে উনি আপনার সাথেই ছিল, আপনি ওনার ভরণ পোষণ দিয়েছেন। এটা কি এই দায়িত্বটাকে আইআরএস নেবে, না ভাই বোনের মধ্যে সেটেল হতে হবে? ভাই বোনের মধ্যে যদি সেটেল হয় ভালো, আর যদি না হয় তাহলে আইআরএস এর সাথে এটা দেন দরবার করে সেটেল করতে হবে। আইআরএস এর কাছে ডকুমেন্ট জমা দিতে হবে যে কার কাছে এই করা হচ্ছে। কোনো ইনফো ধরেন বাদ পড়ে গেল, কেউ হয়তো তড়িঘড়ি করে আসলেন, জি, তার একটা বড় ধরনের ট্যাক্সের ইনফো মিস করে গেল। অনেক সময় দেখা গেল যে মনে করেন আপনার ট্যাক্স ফাইল করতে গিয়ে আপনার W2 একটা নাম্বার হয়তো আপনি ভুল করেছেন, অথবা আপনি ভুল করেন নাই, আপনার ট্যাক্স প্রিপেয়ারার যিনি ছিল উনি হয়তো ভুল করেছেন। তখন আইআরএস এর ওই আপনার ট্যাক্সটা কিন্তু হ্যাং হয়ে বসে থাকলো, আপনার ট্যাক্স রিফান্ডটা আসবে না। তখন এটা করতে হবে কি, যদি না আসে তখন আপনাকে সেলফ অডিট করে অথবা আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাবেন, আপনার সিপি এর কাছে যাবেন, সেলফ অডিট করে যদি জানতে পারেন যে আপনার এটা ভুল হয়েছে, তখন সেটাকে শুদ্ধ করে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। বিগ বিউটিফুল বাজেট বিল যেটা, সেটা আরেকবার একটু যদি দর্শকদের জন্য বলেন যে কিভাবে বিলটা চলতেই থাকবে। এখন বিগ বিউটিফুল বিলের মাধ্যমে 2017 সালে যে ট্যাক্স কাট জব অ্যাক্ট যেটা ছিল, ওইটার যে ভালো সুযোগগুলো যেগুলো ছিল ওইগুলোকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য এগুলোকে এক্সটেন্ড করা হয়েছে। সেটাতে হচ্ছে যে আপনারা যারা সার্ভিস সেক্টরে কাজ করেন তারা কিন্তু টিপসের উপরে ট্যাক্স দিচ্ছেন না। যারা ওভারটাইম করেন, বিশেষ করে আমাদের এখানে যারা পুলিশ বাহিনীতে কাজ করেন তারা কিন্তু প্রচুর ওভারটাইম করেন, এটা তাদের জন্য একটা বড় ধরনের সহায়তা। সেই ওভারটাইমের উপর কোনো ট্যাক্স দিচ্ছেন না, সুতরাং তাদের কাছ থেকে যে ট্যাক্স কাটা হয়েছে সেই টাকাগুলো ফেরত পাচ্ছেন। আর যারা একটু বয়স্ক লোক তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া হচ্ছে, এক্সট্রা ডিডাকশন দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে এই বিগ বিউটিফুল বিলের মাধ্যমে, আর তাছাড়া বেশি ডিডাকশনটা হয়ে যাচ্ছে, যেমন রিয়েল এস্টেট ট্যাক্স, এটা একটা বড় ধরনের খরচ আমাদের। তারপর মনে করেন মর্টগেজ, এটা বড় ধরনের খরচ। এগুলার লিমিটেশনটা রইল না, যা লিমিটেশন যে আগে যে $10,000 ছিল এখন আর নাই। অনেক বাংলাদেশি মধ্যে এই ধরনের কানাঘুষা শুনতে পাই, অনেক সময় তারা আলাপ করেন যে এবছর ট্যাক্স না দিয়ে একটা প্রপার্টি করব। এই ধরনের এটা কতটা ঝুঁকিপূর্ণ? এটা ঝুঁকিপূর্ণ মানে এটা আইআরএস তো এখন ট্যাক্স ফাইল করার পরে আপনি যদি নিজের একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি করেন, এটা ইনভেস্টমেন্ট প্রপার্টির আসলে লাভ বেশি। যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি অথবা রেন্টাল প্রপার্টি থাকে, রেন্টাল প্রপার্টির যে রেন্ট যে পাচ্ছেন তার এগেনস্টে আপনি অনেকগুলো ভালো ভালো খরচ আপনি নিতে পারেন। সেই জন্য রেন্টাল হোম যাদের আছে তারা সুযোগ সুবিধা পায়। প্রথমে পায় যে তাদের একটা খরচ যেটা আছে ডিপ্রিসিয়েশন নিতে পারে। আর বিগ বিউটিফুল বিলের মাধ্যমে এখন একেবারে 100% বোনাস ডিপ্রিসিয়েশন করা যাচ্ছে। অনেকটা মেশিন যদি কিনেন আপনি 100% ডিপ্রিসিয়েট করতে পারেন, অর্থাৎ তার মানে এটাকে আপনি খরচ হিসাবে দেখাতে পারেন। এতে খরচ হিসাবে দেখালে আপনার রেগুলার ইনকাম যেটা আছে সেটা কমে যাচ্ছে, আপনার ট্যাক্সও কমে যাচ্ছে। এটা বিগ বিউটিফুল বিলের একটা সুযোগ। এই বিগ বিউটিফুল বিলের কি নির্দিষ্ট কোনো সময় আছে কিনা যে এত বছর আপনি এই সুযোগটা পাবেন, না শুধু এই বছরই? কিছু কিছু ক্ষেত্রে আছে, আর কিছু কিছু ক্ষেত্রে এটাকে এক্সটেন্ড করা হয়েছে ইনডেফিনিট পিরিয়ডের জন্য।
আগামী বছরগুলোর জন্য যদি আপনি আপনার দর্শকদের কোনো টিপস দিতেন যে কিভাবে তারা আগামী বছরের ফাইলিংটা রেডি করে। আগামী বছরের ফাইলিং রেডি করার জন্য প্রতি বছর প্রায় 15 অনুষ্ঠানে যেটা বলি সেটা হচ্ছে যে ডকুমেন্টেশনগুলো আপনি গ্যাদার করবেন। আপনি যদি ছোটোখাটো ট্যাক্স ফাইলার হন তাহলে নিজেই চেষ্টা করবেন, বাচ্চাদের দিয়ে চেষ্টা করাবেন যারা স্কুলে কলেজে পড়ে। আর মনে করেন যে আপনি যেটা করতে পারেন এক্সটেনশন ফাইল করতে পারেন যদি লাস্ট মোমেন্টে যদি আপনি ট্যাক্স দিতে না পারেন। আর যেটা টুল মাধ্যমে, যেটা এক্সচেঞ্জ আইআরএসের টুলের মাধ্যমে আইআরএসের একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ট্রান্সক্রিপ্টগুলো ডাউনলোড করেন। কারণ অনেক সময় দেখা যায় যে ট্রান্সক্রিপ্ট মিসম্যাচের জন্য আপনার ট্যাক্স রিটার্নটা পোস্ট না হয়ে হ্যাং হয়ে আছে, 6 মাস ঝুলে আছে। সুতরাং অ্যাকাউন্ট খোলাটা অত্যন্ত জরুরি, এটা আমি সবাইকে বলি। আর তাছাড়া আপনি ট্যাক্স ফাইল করার পরে আপনি একটা অ্যাকাউন্ট খুললে আপনি দেখতে পারবেন যে আপনার ট্যাক্স ফাইলের সিচুয়েশনটা কী, কোন সাল পর্যন্ত আপনি ট্যাক্স ফাইল করে আসছেন, সব হিস্ট্রি আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং আমরা যারা কাগজের ট্যাক্স ফাইল করে রাখি এটা আসলে দরকার নেই, কারণ সব কিছু আইআরএসের সিস্টেমে আছে, আপনি ডাউনলোড করতে পারেন। জনাব চৌধুরী সারোয়ার, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জনাব চৌধুরী সারোয়ারের সঙ্গে। একদম শেষ মুহূর্তে আমরা আছি এই বছরের ট্যাক্স সিজনের। তো আপনারা তার কাছ থেকে জানলেন ট্যাক্স সিজনের নানান গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আর যে অল্প কয়েকদিন সময় আছে এর মধ্যেই আপনারা আপনাদের ট্যাক্স ফাইলিং শেষ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত বিদায়। ধন্যবাদ। ধন্যবাদ। চৌধুরী সিপিএ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাঙালি মালিকানাধীন একটি সুপ্রতিষ্ঠিত সিপিএ ফার্ম। আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে লোকাল ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনায় ট্যাক্স অডিট কনসাল্টিং দিয়ে সেবা করে যাচ্ছি। আমি সারোয়ার চৌধুরী সিপিএ গত 20 বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি অডিট, ট্যাক্স এবং কনসাল্টিং এর ব্যাপারে। আন্তর্জাতিক ব্যবসা এবং দেশীয় ব্যবসা প্রতিষ্ঠার কল্পে যারা কোনো পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 7409 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ 7184290011। চৌধুরী সিপিএ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাঙালি মালিকানাধীন একটি সুপ্রতিষ্ঠিত সিপিএ ফার্ম। আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে লোকাল ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনায় ট্যাক্স অডিট কনসাল্টিং দিয়ে সেবা করে যাচ্ছি। আমি সারোয়ার চৌধুরী সিপিএ গত 20 বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি অডিট, ট্যাক্স এবং কনসাল্টিং এর ব্যাপারে। আন্তর্জাতিক ব্যবসা এবং দেশীয় ব্যবসা প্রতিষ্ঠার কল্পে যারা কোনো পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 7409 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ 7184290011।